আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তিনি। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শপথ নেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন এমআর আসাদ। নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির নতুন সরকারের শপথ ঘিরে সারা দেশের চোখ ছিল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার বিকেলে হয় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। সংসদীয় দলের সভায় এর আগেই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমি এখন নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতেই তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর মাধ্যমে দেশের ১১তম প্রধানমন্ত্রী হন বিএনপির কাণ্ডারি তারেক রহমান। শপথ অনুষ্ঠানে বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিশিষ্টজন, কূটনীতিক ও বিদেশের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এরপর তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় যুক্ত ২৫ জন পূর্ণ মন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস। এরপর শপথ বাক্য পাঠ করানো হয় ২৪ জন প্রতিমন্ত্রীকে। আগামীর বাংলাদেশকে সুখী সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেন নবীন ও প্রবীণদের সমন্বয়ে গঠিত নতুন মন্ত্রিসভার সদস্যরা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে মঙ্গলবার শপথ নিয়েছেন ২৫ জন মন্ত্রী এবং ২৪ প্রতিমন্ত্রী। নবীন প্রবীণ মিলিয়ে তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু হলো মন্ত্রিসভার। আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। এরপর শপথ নেন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনায় আমির খসরু, স্বরাষ্ট্রে সালাউদ্দিন আহমদ, বিদ্যুৎ জ্বালানি ইকবাল হাসান, মুক্তিযুদ্ধে হাফিজ উদ্দিন, মহিলা শিশু এবং সমাজ কল্যাণে জাহিদ হোসেন, পররাষ্ট্রে ডক্টর খলিলুর রহমান, পরিবেশ বন ও জলবায়ু আব্দুল আওয়াল, ধর্ম বিষয়ক কাজী শাহ মোফাজ্জল, ভূমি মন্ত্রণালয়ে মিজানুর রহমান, সংস্কৃতি বিষয়ক নিতাই রায় চৌধুরী, বাণিজ্য শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে আব্দুল মুক্তাদির, শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আরিফুল হক, তথ্য ও সম্প্রচারে জহিরুদ্দিন স্বপন, কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ খাদ্যে আমিন উর রশিদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনে আফরোজা খানম, পানি সম্পদে শহীদ উদ্দিন চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ আসাদুল হাবিব, আইন বিচার ও সংসদ মোহাম্মদ আসাদুজ্জামান, গৃহায়ন ও গণপূর্তে জাকারিয়া, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক দীপেন দেওয়ান, শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষায় এহসানুল হক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণে শাখাওয়াত হোসেন, ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে মাহবুব আনাম, সড়ক পরিবহন সেতু রেলপথ এবং নৌ পরিবহনে রবিউল আওয়াল। প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনে রশিদুজ্জামান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদে অনিদ্য ইসলাম, বাণিজ্য শিল্প বস্ত্র ও পাটে শরীফুল আলম, পররাষ্ট্রে উবায়েদ ইসলাম, কৃষি মৎস্য প্রাণী সম্পদ এবং খাদ্যে সালাউদ্দিন টুকু, ভূমিতে কাইসার কামাল, পানি সম্পদে ফরহাদ হোসেন, যুব ক্রীড়ায় আমিনুল হক, শ্রম কর্মসংস্থান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানে নুরুল হক, তথ্য ও সম্প্রচারে ইয়াসের খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণে ইকবাল হুসাইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণে এম এ মুহিত, গৃহায়ন ও গণপূর্তে আহমদ হোসেন মঞ্জুর, আহমদ সোহেল মঞ্জুর, শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষায় ববি হাজ্জাজ, সংস্কৃতিতে নেওয়াজ মাহমুদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মোহাম্মদ হেলাল, সড়ক পরিবহন ও সেতুতে হাবিবুর, জনপ্রশাসনে আব্দুল বারী, পল্লী উন্নয়ন ও সমবায়ে শাহ আলম, অর্থ পরিকল্পনা এবং স্বরাষ্ট্রে আব্দুর রহিম, মুক্তিযুদ্ধ বিষয়ক ইশরাক হোসেন, মহিলা ও শিশু বিষয়ক ফারজানা শারমিন, ধর্ম মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন ফরিদুল ইসলাম। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। গণতন্ত্রের শক্ত ভিত তৈরির পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করার অঙ্গীকারও করেন তারা। মন্ত্রিপরিষদের শপথ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সদস্যরা বলেন, রাষ্ট্র কাঠামো পুনর্গঠনেই বেশি মনোযোগী দেয়া হবে। তানজিদ ভিয়ার প্রতিবেদন।
প্রায় 2 যুগ পর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সংসদ সদস্যদের শপথের পর গঠিত হয় নতুন মন্ত্রিসভাও। এ নিয়ে মঙ্গলবার দিনভর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিজেদের প্রতিশ্রুতি আর অঙ্গীকার তুলে ধরেন নতুন সংসদ সদস্যরা। একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা ইনশাআল্লাহ উপহার দিব। সব দল যারা সরকার গঠন করছে তাদেরকে সহযোগিতা করবে। আগামী দিনে তারা একটা স্থায়ী গণতন্ত্র এবং স্থায়ী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তারা বদ্ধপরিকর থাকবে। বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়ন করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, আইন শৃঙ্খলার উন্নয়ন। প্রধানমন্ত্রী হিসেবে দেশের শাসনভার সামলাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নবীন প্রবীণের সমন্বয়ে তার মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন 49 জন সদস্য। নতুন সরকারের প্রতি নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন শপথ অনুষ্ঠানে আগত অতিথিরা। দুর্নীতি থাকবে না দেশে, সুশাসন থাকবে এবং বিচার ব্যবস্থার স্বাধীনতা, এই তিনটা জিনিসকে নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক চ্যালেঞ্জ, তারপরে আইন শৃঙ্খলা চ্যালেঞ্জ, এগুলো অবশ্যই উনি সফলভাবে মোকাবেলা করবেন। 31 দফা, সেই 31 দফা তিনি অবশ্যই বাস্তবায়ন করবেন। নবীন ও প্রবীণদের সমন্বয়ে আশা রাখি তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবেন। দেশ গঠন করতে পারি, দেশ পরিচালনা করতে পারি, এটাকে এটার জন্য আমরা সবার কাছে দোয়া চাই। অর্থনীতি খাত সহ সকল প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, সকল খাত ভেঙে পড়েছে, দলীয়করণ করা হয়েছে নির্লজ্জভাবে। নতুন জনপ্রতিনিধি এবং মন্ত্রিসভার সদস্যরা বলেন, দায়বদ্ধ এবং কার্যকর সংসদের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণ সম্ভব। সকলের জনপ্রতিনিধি এবং সকলকে নিয়ে, সব দলকে নিয়ে কিন্তু আমরা কাজ করব। এবং আমার কাজ থাকবে মানুষের কাছে যে ম্যান্ডেট নিয়ে আসছি, মানুষের যে প্রত্যাশা, সেই গোলে আমরা কাজ করব। আমরা আশা করছি যে এই সংসদ স্বচ্ছ, দায়বদ্ধ সংসদ হবে, যেটা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। অর্থনৈতিক গণতন্ত্রায়নে জোর দিয়ে আইন শৃঙ্খলার প্রতি বিশেষ নজর দেওয়ার কথা জানান মন্ত্রীরা। বিশ্বাস আল্লাহ পাকের মেহেরবানিতে, তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা 100% সফল হব ইনশাআল্লাহ করি। এই দেশের ইমাম, মুয়াজ্জিন, আলেম, ওনারা এমনিভাবে লাঞ্ছিত, ওনাদের ব্যাপারে আমরা একটু চিন্তা করব তারেক সাহেবের নির্দেশ অনুযায়ী। গণতন্ত্র করতে হলে যেই ডিরেগুলেশনগুলো করতে হবে, লিবারালাইজেশন করতে হবে। আপনি বাংলাদেশ কিন্তু ওভার রেগুলেটেড একটা কান্ট্রি, কারণ এখান থেকে সুযোগ অনেকে নিচ্ছে। এমন ঐতিহাসিক দিনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন সবাই। ওনাকে আল্লাহ যদি রাখতো তাহলে হয়তো আজকের এই ওনার সন্তানের ইয়াটা দেখা যেতে পারে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিরোধী দলীয় উপনেতা নির্বাচিত হয়েছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের। অন্যদিকে বিরোধী দলীয় চিফ হুইপ করা হয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে। এছাড়া হুইপের দায়িত্ব পালন করবেন মাওলানা রফিকুল ইসলাম খান। এদিকে বগুড়ার সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় উচ্ছ্বসিত বগুড়াবাসী। এই নিয়ে আমরা যাব বগুড়ায়। আমাদের সহকর্মী আছেন রাসেল, সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। রাসেল, আমরা যেমনটাই বলছিলাম, বগুড়ার ছেলে, বগুড়ার মাটিতে তার জন্ম, আজ সে শপথ নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। বগুড়াবাসী তো বিশাল উচ্ছ্বসিত। আপনি এই বিষয়ে আর কি তথ্য আপনার কাছে আছে জানাবেন? আসলে বগুড়ার ছেলে প্রধানমন্ত্রী, তো ঘরের ছেলে প্রধানমন্ত্রী হলে যেরকম হওয়া দরকার, আসলে সেই রকমই আজকে বগুড়া জুড়ে উৎসব বইছে। আমরা যেমনটি লক্ষ্য করেছি, তারেক রহমান প্রধানমন্ত্রী ঘোষণা হবার পর থেকেই বগুড়ার পুরো সীমানা জুড়ে অলি গলি, আমরা যদি বলি বৃদ্ধ থেকে শিশু, যুবক যুবতী এবং কুড়ে ঘর থেকে পাকা ঘর, প্রত্যেকটা জায়গায় আসলে উৎসবের আমেজ বইছে। আমরা আসলে দেখেছি তারেক রহমান প্রধানমন্ত্রী ঘোষণা হবার পরপরই নেতাকর্মীরা আমরা যেমনটি দেখেছি অলি গলিতে তারা ছুটছে, যেখানে
পাচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে। এবং একটা বিষয় জানিয়ে রাখি সোনিয়া, আমরা দেখছি যে আসলে অনেক লোক বলছে তারা রোজা রাখবেন, কারণ দীর্ঘ 17 বছরের যে বঞ্চনা তারেক রহমান সহ্য করেছেন, তার ঘরের ছেলের উপর যে কষ্ট হয়েছে, শুকরিয়া স্বরূপ তারা কিন্তু আজকে রোজা রাখবেন। তারেক রহমানের আজকে এই খবরের জন্য তারা রোজা রাখবেন এমনটি বলছে। এবং আমরা আসলে দেখছি যে আসলে অলি গলি, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া সাতপাতা, এখানেও কিন্তু দেখছি আমরা নেতা কর্মী মিষ্টি বিতরণ করছে। একটু যুক্ত হতে চাই, আজকের এই যে মিষ্টি বিতরণ করছে আমরা কিন্তু যুক্ত হতে চাই, একটু জানতে চাই যে আসলে এই যে আপনারা যে সাত মাথায় এসে যে আসলে মিষ্টি বিতরণ করছেন, আপনাদের আসলে অনুভূতিটা একটু যদি বলতেন। আমরা বগুড়ার মানুষ, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, দীর্ঘদিনের প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকে উনি নির্বাচিত হয়েছেন এবং শপথ গ্রহণ করেছেন। আমরা বগুড়াবাসী আনন্দিত, উচ্ছ্বসিত। আমরা আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো নয়, কারণ দীর্ঘদিন স্বৈরাচার হাসিনা সরকার বাংলাদেশের গণতন্ত্রকে কণ্ঠরোধ করে রেখেছিল, মানুষ তার বাক স্বাধীনতা হারিয়েছিল। মানুষ শাসিত কেমন দেখছেন বগুড়া? বগুড়ার আপামর জনগণ উচ্ছ্বসিত, আনন্দিত। এটা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না। আমরা দোয়া করি জনাব তারেক রহমানের হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে। আমরা বিশ্বাস করি জনাব তারেক রহমানের হাতে গণতন্ত্র নিরাপদ থাকবে। বাংলাদেশ তত্তর করে এগিয়ে যাবে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে, ইনশাল্লাহ। যেমনটি ধন্যবাদ বিট্টু সাহেব, সাবেক কাউন্সিলর, যেমনটি যুক্ত হয়ে তার অনুভূতির জায়গা থেকে বলছিলেন এই 17 বছরের যে আসলে বঞ্চনা তারেক রহমান সহ্য করেছে, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দান করেছে। এমনটি কিন্তু বগুড়াবাসী, তার ঘরের ছেলে প্রধানমন্ত্রী উচ্ছ্বাসিত হবার খবরে আজকে আকাশে বাতাসে এই আওয়াজই ধ্বনিত হচ্ছে। সোনিয়া, তো এই ছিল আমার কাছে আসলে বগুড়া থেকে তারেক রহমান প্রধানমন্ত্রী হবার খবরে বগুড়াবাসীর উচ্ছ্বাসিত হবার সর্বশেষ। রাসেল, আপনাকে ধন্যবাদ। নতুন সরকারের কাছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা চান সাধারণ মানুষ। তবে অর্থনীতি পুনরুদ্ধারকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন সরকারকে ব্যয় সংকোচন নীতির পাশাপাশি বিদেশে ঋণ নেওয়ার হার কমাতে হবে। একই সঙ্গে বাজেট ঘাটতিও কমিয়ে আনা জরুরি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের সঙ্গে বিদেশি বিনিয়োগ আনার দিকে জোর দেওয়ার তাগিদ দেন তারা। মফিউর রহমানের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি জোট। তাদের সামনে বড় চ্যালেঞ্জ ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার। এদিকে দেশের জন্য ভালো অর্থনৈতিক স্থিতিশীলতা চান সাধারণ মানুষ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবিও জানান তারা। প্রায় 21 লক্ষ সামথিং হাজার কোটি টাকা এখন আমরা ঋণ আছি। আমরা আসলে এটাকে আমাদের এই সরকারের জন্য বিশাল একটা চ্যালেঞ্জ। এটা অবশ্যই আমাদের অনেক ব্যাক পোহাতে হবে। নতুন সরকারের কাছে চাওয়া যে আমরা যেন একটা শক্ত অবস্থানে যাই এবং সারা বিশ্বের কাছে একটা সম্মানজনক জায়গায় যে নিজেদেরকে একটা জায়গায় স্থাপন করতে পারি। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় ক্ষমতার ভিতরে থাকবে, জনমনে একটা স্বস্তি আসবে। আমরা গ্রাহক হিসেবে ব্যাংক থেকে যেন সর্বোচ্চ সহযোগিতা পাই এবং আমাদের দেশের অর্থনীতি যেন আরো আগামীতে আরো ভালো হয়, এই আশায় রাখবো। ফ্যাসিস্ট আমলে ব্যাংক বিমা লুটের মাধ্যমে অর্থনীতি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানান অর্থনীতিবিদ আবু আহমেদ। অবস্থার উত্তরণে নতুন সরকারকে ব্যয় সংকোচন নীতি মেনে চলার তাগিদ দেন তিনি। যেটা স্বৈরাচারী সরকার যেটা পালিয়ে গেছে তাদের সময় হয়ে গেছে, ব্যাংকগুলো তখনই তো লুটেছে। তুমি ইসলামী ব্যাংকের কথা দেখো, ইসলামী ব্যাংক ওয়ান অফ দ্য বেস্ট অফ দ্য ব্যাংক ছিল, তো সেটা লুটপাট করে কারা করলো। 4 লক্ষ কোটি টাকার বাজেট। তো এখানে তুমি দেখো ওই যে ডেভেলপমেন্ট বাজেটের সাইজটা ছোট, রেভিনিউ বাজেটে আমাদের প্রায় 70% অ্যাবাভ। সাইজ অফ দ্য গভর্নমেন্ট মানে মিনিস্ট্রি, নাম্বার অফ মিনিস্ট্রিজ, নাম্বার অফ ডিভিশনস, নাম্বার অফ ডাইরেক্টরেটস, এগুলো একটু কমাইতেই হবে। আর কেউ যদি না কমায় তাহলে হবে কি, ওই বসে বসে শুধু ওদেরকে ফিড করার জন্য, মানে ওদের ডিমান্ডস ফুলফিল করার জন্য বেতন বাতায়ন আনুষঙ্গিক সরকারকে প্রিন্টিং দ্য মানি। নতুন শিল্প কারখানা গড়ে তোলা ও বিদেশি বিনিয়োগ আনার দিকে জোর দিয়ে বাজেট ঘাটতি কমানো সহ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরামর্শ দেন তিনি। ইকোনমির সঙ্গে ট্যাক্স কালেকশন, রেভিনিউ কালেকশন জড়িত, মানে কানেক্টেড। ভ্যালুয়ারি ট্যাক্সের কথা ধরো, ভ্যাট যেটা সবচেয়ে বেশি 1 নম্বর সোর্স, তো ওটা তো ট্রানজাকশনের সঙ্গে যুক্ত। ইকোনমি যদি স্লো ডাউন হয়ে যায়, রেভিনিউ কালেকশন কম হবে, তখন তোমার ঘাটতি বাজেট বাড়তেই থাকবে। বিদেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে, তাহলে না তুমি বুঝতে তো এটা কনফিডেন্স বাড়বে আমার ইকোনমির উপর। আর আমার দেশে বড় বড় কংগ্লোমারেট যারা বড় বড় ব্যবসায়ী, তারাও তাদেরকেও সহযোগিতা করা দরকার। আপনি ইনভেস্টমেন্ট যদি কমে যায় সুদ বৃদ্ধির কারণে,
তাহলে সাপ্লাই কমে যাবে, সাপ্লাই কমলে এমনিতে ইনফ্লেশন উপরেই থাকবে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ানোর পাশাপাশি সরকারকে জনবান্ধব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার তাগিদও দেন আবু আহমেদ। সুদের হার কমা উচিত, ওদের পলিসি রেট যেটা রেপো রেট সেটা কমা উচিত। নতুন সরকার, নতুন যদি ফাইন্যান্স মিনিস্টার আসে উনি এগুলো নিয়ে আবার ভাবতে হবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। রমজান ঘিরে আবারও চড়া নিত্যপণ্যের বাজার। ইফতারি পণ্যের মধ্যে খেজুর সহ বিভিন্ন প্রকারের রসালো ফলের দাম ক্রেতার নাগালের বাইরে। লেবু আর বেগুনের বাজার তো আকাশ ছোঁয়া। রমজান এলেই দাম বাড়ার প্রবণতায় হতাশ ক্রেতা। তবে নিম্ন আয়ের মানুষকে এই উত্তাপ থেকে বাঁচাতে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। দুপুরে এই কার্যক্রম উদ্বোধন করেন বিদায়ী উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মফিউর রহমানের রিপোর্ট। রমজান উপলক্ষে সারা দেশে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করে টিসিবি। কারওয়ান বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিদায়ী বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, টিসিবির এই কার্যক্রমের মাধ্যমে স্বল্প আয়ের মানুষ কিছুটা স্বস্তি পাবে। এর মাধ্যমে যারা সমাজের দরিদ্র শ্রেণী, যারা এটার জন্য উপযুক্ত, তাদের জীবনে একটু আনন্দ হবে, তাদের জীবন রমজানের মধ্যে একটু সহায়ক ভূমিকা পালন করবে। টিসিবির কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভোক্তারা। 2 থেকে 2.5 ঘন্টা হয়ে গেছে দাঁড়াইছি, তারপরে এটা বলবৎ থাকুক, চালু থাকুক, আমরা আশাবাদী। বাজার তুলনামূলক এখানে দাম সরকার খুব ন্যায্য মূল্য আমাদের দিচ্ছে। বাজার আছে অনেক হাইসরও পাইলাম না, নাইলে 300-400 টাকার উপরে ডিফারেন্স আছে। এদিকে রমজান উপলক্ষে বাজারে ভিড় করছেন ক্রেতারা। সেহরি ও ইফতারের প্রয়োজনীয় অনুষঙ্গ কিনছেন তারা। বিশেষ করে এই সময়ে খেজুরের চাহিদা বাড়ে কয়েক গুণ। প্রকারভেদে খেজুর বিক্রি হচ্ছে 250 থেকে 1,500 টাকা কেজি পর্যন্ত। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মরিয়ম আছে 750 বাবরুপটা, এবার মেটজুল আছে 1050, একটা আছে 1550। গতবার তুলনায় বছর দাম বেশি। শয়বাত হয়ে যাওয়ার পরে দামটা বাড়ি হয়েছে। বাজারে বেড়েছে রসালো ফলের দামও। কয়েকদিনের চেয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে তরমুজ, পেঁপে, বেল সহ বিভিন্ন ফল। তরমুজ বেচতেছে আপনার 80 টাকা কেজি, আর বাঙ্গি হয়েছে আপনার 120 টাকা, 20-30 টাকা পিস, আর পেঁপে আছে আপনার 150 বেশি 160 টাকা কেজি বেচতেছি। রমজান শুরু হয় না এখনো, আগাক মুহূর্তে এ তো অনেক দাম। লেবু, শসা, কাঁচামরিচ, বেগুন সহ অন্যান্য ইফতারি পণ্যের দামও ঊর্ধ্বমুখী। হালিতে লেবু বিক্রি হচ্ছে 50 থেকে 120 টাকা দরে, আর শসা 90, টমেটো 60, কাঁচামরিচ 120 থেকে 140 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে গেল কয়েকদিনের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ছোলা, খেসারি ডাল, মটর, বেসন, সয়াবিন তেল। রমজান এলেই বাড়তি দাম রাখার প্রবণতায় হতাশ ক্রেতারা। ছোলা বিক্রি করতেছি 85 থেকে 90 টাকা, ভালো মানের ছোলা। খেসারির ডাল 85-90 থেকে 100 টাকা। ডাবলি মটর 55 থেকে 60। তেল হলো আপনার হলো 5 লিটার বেচতেছি 930 টাকা। লিটার পড়ছে আপনার হলো 191 টাকা পড়ছে। বাজারটি তো রোজার জন্য একটু উত্তপ্ত, বাট আমার মনে হচ্ছে এখনো আমাদের টলারেন্সে আছে। তো এখনো তেমন কেনাকাটা হয়নি, সামান্য কিছু হয়েছে, মনে হইলো দাম একটু বেশি। চিড়া, মুড়ি, গুড়ের দোকানেও ভিড় করছেন ক্রেতারা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। অ্যাপের মাধ্যমে আগামী দিনে সকল ধরনের পণ্য ও সেবা পৌঁছে দেবে আরএফএল। শুধু তাই নয়, কোম্পানিটি তাদের সাথে জড়িত ডিলার থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত সকলকে যুক্ত করবে প্রযুক্তি নির্ভর নেটওয়ার্কে। রাজধানীর গুলশানের একটি হোটেলে আরএফএল কেয়ার অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান ব্যবস্থাপনা পরিচালক RN পাল। তিনি দাবি করেন, এই অ্যাপের মাধ্যমে পণ্য ও সেবার গুণগত মান উন্নয়ন হবে এবং কোম্পানির সাথে জড়িত কর্মজীবীদের পারিশ্রমিক নিশ্চিত করবে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা। পরিষদে থাকছেন 49 মন্ত্রী প্রতিমন্ত্রী, উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়। সংসদে বিরোধী দলীয় নেতার দায়িত্বে ডক্টর শফিক, উপনেতা তাহের। চিফ হুইপের দায়িত্ব সামলাবেন নাহিদ ইসলাম। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অগ্রাধিকার দেবে নতুন সরকার, প্রত্যাশা সাধারণ মানুষের। অর্থনীতি শৃঙ্খলা রক্ষায় বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। এবং নিত্যপণ্যের বাজারে রমজানের উত্তাপ, নাগালের বাইরে খেজুর, লেবু সহ বেশিরভাগ ইফতারি পণ্য। ক্ষুব্ধ ভোক্তারা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।